বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যই নির্বাচন প্রয়োজন। নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে বলে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা বসে নেই। প্রভুদের সাথে নিয়ে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে এসব কথা বলেন তারেক রহমান। চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রফিকুল ইসলামকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন হেলাল আহমেদ সজীব। 14 বছর পর চুয়াডাঙ্গা বিএনপির কাউন্সিল। নগর জুড়ে ছিল উৎসবের আমেজ। উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হলে দলের সাংগঠনিক ভিত মজবুত হয়। গণতন্ত্র আর ভোটাধিকারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, ভোট দেরিতে হলে দেশের সংকট বাড়বে। দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন, এবং নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। রাষ্ট্র মেরামতের ভাবনার কথা বিএনপি 2 বছর আগেই তুলে ধরেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের উদ্যোগ এগিয়ে নেবে পরবর্তী নির্বাচিত সরকার। কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে, আমরা চাইও যে তারা শুরু করুক, কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে, বাকিরা তাকে সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে, কারণ দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমিকভাবে সংস্কার পরিবর্তিত হবে সময়ে সময়ে। বিএনপির 31 দফা প্রস্তাবনা প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, নির্বাচনী বৈতরণী পার করতে জয় করতে হবে জনগণের মন। দলের মহাসচিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো বিরোধ নেই বিএনপির, তবে দেশের মঙ্গলের জন্যই দ্রুত নির্বাচন চান তারা। হুমকি দিচ্ছেন মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব, বলছেন সব সংস্কার শেষ না করে কোন নির্বাচন হবে। নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। ভোটের দিনক্ষণ না হলেও রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপি। চুয়াডাঙ্গার কাউন্সিল থেকে একই দাবি করলেন দলটির শীর্ষ নেতৃত্ব। তবে ভোটের আগে দল গোছানোর কাজ শেষ করতে চায় বিএনপি। জেলা পর্যায়ে নেতৃত্ব বাছাইয়ের ধারাবাহিকতা আগামী 6-7 মাসের মধ্যে দলের কেন্দ্রীয় কাউন্সিলের পরিকল্পনা রয়েছে তাদের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, চুয়াডাঙ্গা। আজ শপথ দিচ্ছেন নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন নির্বাচন কমিশনার। রোববার বেলা 1:30টার দিকে নতুন ইসিকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠিত হবে। 21 নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও 4 জন কমিশনারকেও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জুলাইয়ের শহীদদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত এদেশের ছাত্র জনতা খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেবে না বলে হুঁশিয়ারি দিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার বরিশাল শিল্পকলা একাডেমিতে জুলাইয়ের শহীদ পরিবারগুলোর মধ্যে অর্থ সহায়তা চেক বিতরণকালে এসব কথা বলেন তিনি। জনযুদ্ধের এই শহীদদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই ঘরে ফেরা হবে না বলে জানান সার্জিস আলম। আর খুনি হাসিনা এবং তার দোসরদের পক্ষে যারা কথা বলেন তারাও ফ্যাসিস্টদের দোসর বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বরিশালের ৭৯ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা চেক হস্তান্তর করা হয়। এই যে আমার নবজাতক যে এখনো নিষ্পাপ ঘুমাচ্ছে এখানে, যে জানে না এই পৃথিবীতে বাবার মূল্য কি, বাবা কত বড় ছায়া এই পৃথিবীর, ওই খুনি হাসিনা সহ তার দোসরদেরকে এই জবাব দিতে হবে যে সে কি দোষ করেছিল। আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই,
আমরা 16 বছর ভুলে গিয়েছি, আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই, এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোষরদেরকে দিতে হবে। জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচন হবে বলে জানালেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার বিকেলে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের সায়েন্স ফেস্টের সমাপনী অনুষ্ঠানে তিনি এর কথা জানান। নাহিদ ইসলাম বলেন, যারা দীর্ঘ সময় ধরে দেশে গুম, খুন, লুটপাট করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সংস্কারও এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া বিপ্লবের সুফল যাতে দেশের প্রতিটি মানুষ পায় সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান তিনি। এছাড়া জুলাই আগস্টের শহীদ এবং আহতদের মর্যাদা এবং পুনর্বাসন নিশ্চিত করাও অন্তর্বর্তী সরকারের প্রাধান্য বলে জানান নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, যারা দেশকে লুটপাট করেছে, দুর্নীতি, গুম, খুন করেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। আজকে আমাদের তাই এই বাংলাদেশের কিন্তু এজেন্ডাগুলোই হচ্ছে সংস্কার, বিচার এবং এই শহীদ এবং আহতদের মর্যাদা এবং পুনর্বাসন। দিন দিন সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য বাড়ছে উল্লেখ করে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, এসব সমস্যার সমাধান করার এখন সময় এসেছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের আর্থসামাজিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আর ন্যায্যতা নিশ্চিতের ভিত্তিতে সংস্কার প্রয়োজন বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। শনিবার সকালে রাজধানীর সিলট্রাপ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। বৈষম্যের অবসান হোক, এই স্লোগানে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব উদযাপন এবং প্রকাশনা উৎসবের আয়োজন করে ব্রাত্যজন রিসোর্স সেন্টার বিআরসি, সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সেড এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক ফিলিপ গাইন। এখন 178 টাকা দৈনিক মজুরি এবং এই মজুরি কাঠামো নিয়ে নানান রকমের আপনার তর্ক বিতর্ক। সভাপতির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ঢালাওভাবে নয়, সংস্কার করতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ন্যায্যতা নিশ্চিত করার সংস্কার হতে হবে। সংস্কার হলেই, সংস্কারের মাধ্যমেই উনারা যে বললেন, উনারা আতঙ্কিত থাকেন সংস্কারের মধ্যে তাদের বর্তমান চা শ্রমিকের উনারা বললেন বর্তমান সুবিধাও চলে গেছে। ন্যায্যতা নিশ্চিত করতে পারে এই সংস্কারই কিন্তু আজকের এই মুহূর্তের অন্যতম দাবি এবং আমাদের এই বিশেষণগুলো যুক্ত করার জন্য প্রয়োজন হয়ে গেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, বৈষম্য দূরীকরণে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা সমাধান করার এখন সময় এসেছে। বৈষম্য বিরুদ্ধে যদি আপনি সংগ্রাম চালাতে চান এখানে, তো সবচেয়ে বেশি যে একটু প্রান্তিক সমাজ আছে এখানে, সবচেয়ে যে বৈষম্যের যে বিক্রম আছে এখানে, এটা তো আপনার সব আছে এখানে। যদি কিছু করা যায় এখানে, তো ফসল খুব শিগগিরই হতে পারে। এন্ড একটা সমস্যা যে আমার কালেকটিভলি যে সমাধান করা যাবে এখানে ঠিক করে, এন্ড দেন আপনি এক দল করে আপনি ইউনুস সাহেবের সামনে যাবেন, বলেন কি এইটা করা যাবে আপনার জন্য। এ সময় আদিবাসী, ভিন্ন সম্প্রদায় ও চা শ্রমিক সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাংলাদেশের শ্রম অধিকার উন্নয়ন, ন্যায্য মজুরি এবং শ্রমিক সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 11 দফা কর্মপরিকল্পনার সামনে রেখে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের বাজারে হারানো জিএসপি সুবিধা ফিরে পাওয়ার জন্য এই কর্মপরিকল্পনা পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এনটিভির হেড অব নিউজ জহিরুল আলমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের শ্রম বিষয়ক অগ্রাধিকারগুলো নিয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রড্রিগেজ এবং শ্রম দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। রিপোর্টে বিস্তারিত।
যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশা নিয়ে ঢাকায় এসেছেন উচ্চ পর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দল। শ্রম অধিকার উন্নয়নের মাধ্যমে কিভাবে লাভবান হতে পারে উভয় দেশ, এনটিভির একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে সেসব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের অংশ হিসেবে বাংলাদেশ এসেছি। আমাদের সঙ্গে আছেন বেসরকারি খাতের নেতৃবৃন্দ, আমেরিকান ব্র্যান্ডের প্রতিনিধিরা, গার্মেন্টস শ্রমিক অধিকার ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞরা। আমাদের লক্ষ্য হলো দেখানো যে মার্কিন সরকার, বেসরকারি খাত ও শ্রম সংগঠনগুলো একসঙ্গে কাজ করছে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের অধিকার রক্ষা ও মান উন্নয়নে। বাংলাদেশের রপ্তানিমুখী খাতে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দিয়েছে একগুচ্ছ সুপারিশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক স্পেশাল রিপ্রেজেন্টেটিভ কেলি ফে রড্রিগেজ এবং শ্রম দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি জানান, 2013 সালে স্থগিত হয়ে যাওয়া বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি ফিরে পেতে শ্রম আইনের সংস্কার এবং ন্যায্য শ্রম পরিবেশ তৈরি করা খুবই জরুরি। মার্কিন বেসরকারি খাত শ্রমিক অধিকার স্বীকার করে। আমরা এই প্রতিনিধি দলে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করেছি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈঠকের জন্য নয়। আমরা তাদের কাছ থেকে ন্যায্য মূল্য প্রদান, আইন মেনে চলা এবং শ্রমিক সংগঠনের অধিকার সম্মান রক্ষার প্রতিশ্রুতি নিশ্চিত করতে চাই। মার্কিন বাণিজ্য নীতিতে শ্রমিক অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে শ্রমিকদের সংগঠনের অধিকার, সংগঠনের স্বাধীনতা এবং সরবরাহ চেইনে ন্যায্য মূল্য নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। এই মানগুলো বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে অর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা, সংগঠন করার অধিকার এবং কর্মস্থলের পরিবেশ উন্নত করার মাধ্যমে টেকসই বাণিজ্য নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রতিনিধিরা। তারা মনে করেন ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে সহিংসতা বা হয়রানি রোধে কার্যকর আইন প্রয়োগ শ্রম পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। মার্কিন সরকার 11 দফা শ্রমিক কর্মপরিকল্পনা প্রস্তাব করেছে, যা বাংলাদেশ শ্রম সংস্কারের মাধ্যমে জিএসপি পুনরুদ্ধার করতে পারে। এটি অনুমোদিত হলে বাংলাদেশ আইএলও, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করতে পারবে। পরিকল্পনার প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নযোগ্য ও কার্যকর। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ যে কোনো বাণিজ্য চুক্তিতে শক্তিশালী শ্রম সুরক্ষা থাকবেই, এ বিষয়ে আমাদের দুই দলেরই ঐক্যমত রয়েছে। শ্রমিক সংগঠনের স্বাধীনতা ও শ্রম অধিকার মানদণ্ড অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রমিকদের অধিকার সুরক্ষায় প্রতিটি উদ্যোগ শুধু বাংলাদেশের ভাবমূর্তি নয়, বাণিজ্য সম্পর্ক উন্নত করবে। শ্রমিক শিল্প আর উন্নয়নের এই সমন্বিত প্রয়াসই আগামী দিনের পথনির্দেশ করবে বলে মনে করেন এই দুই মার্কিন কর্মকর্তা। আর সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং শ্রমিক মালিক সকল পক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্যই তাদের এই সফর। জহিরুল আলম, এনটিভি নিউজ, ঢাকা। ভবদহ যেন এক দুর্নীতিবাজ, এক শ্রেণীর জনপ্রতিনিধি এবং আমলার জন্য সোনার ডিম পাড়া হাঁস। মানুষের দুর্ভোগকে পুঁজি করে চক্রটি হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা, যে কারণে প্রকল্পের পর প্রকল্প হাতে নেওয়া হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। যশোরে দুঃখ হয়ে থাকছে ভবদহ। ভবদহের জলাবদ্ধতা নিয়ে ইমরুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। সাথে ছিলেন খুলনার আবু তৈয়ব এবং যশোরের সাইফুল ইসলাম সজল। ছবি তুলেছেন জামাল হোসেন। এক সময়ের ভরা নদী হরি এখন জীর্ণ শীর্ণ, সংকুচিত হতে হতে পরিণত হয়েছে নালায়। অথচ নদী খননের নামে বরাদ্দ আসে প্রতি বছরই। ভবদহের জলাবদ্ধতার মতো ফুলে ফেপে ওঠে প্রভাবশালীদের পকেট। তবে পানি কমে না ভবদহের, মানুষের দুর্ভোগ থেকে যায় আগের জায়গায়। নদী খনন ও জলাবদ্ধতা নিরসনের নাম করে গত 8-10 বছরেই বরাদ্দ ছিল কয়েক হাজার কোটি টাকা। কাজ হয়নি সিকি শতাংশেরও। বাকি সব টাকাই লুটে নেয় যশোর 5 আসনের সাবেক এমপি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ঠিকাদার প্রতিষ্ঠান, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। 80 সাল থেকে যে প্রকল্প নেওয়া হয়েছে, এই প্রকল্প জনগণের মত নিয়ে করা হয়নি। এই যে কারণে পানি উন্নয়ন বোর্ড এখানে এইটাকে জিয়ে রেখে টাকা হরিলুট করেছে, লুটপাট করেছে। এই পানিবন্দীকে পুঁজি করে একটি মহল সরকারি পর্যায় থেকে বিভিন্ন সময় বিভিন্ন বরাদ্দ এনেছে এবং সেটা সঠিকভাবে তারা কাজ করেনি, তাদের পকেটস্থ করেছে। মূলত এই ভবদহের কোনো উন্নয়ন হয় নাই। আমি চাই যে যারা এই লুটপাট করেছে বিগত দিনে হাজার হাজার কোটি টাকা,
এই লুটপাট যারা করেছে তাদের বিচার হোক। 10 লাখ মানুষের ভাগ্য নিয়ে 9/6 এখানেই শেষ নয়। যে নদী খনন করার কথা ছিল সেখানেই গড়ে তোলা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। খুলনার ডুমুরিয়ায় নদীর সীমানার ভিতরেই তৈরি করা হয়েছে একাধিক আশ্রয়ণ প্রকল্প। এছাড়া নদীর জায়গা দখল করে 20টির ওপর ইটভাটা স্থাপন করেছে প্রভাবশালী এক চক্র। এলাকাবাসীর অভিযোগ, ইটভাটা নিয়ন্ত্রণ করে খুলনা 5 আসনের সাবেক এমপি, বিগত সরকারের ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ও তার ছেলে বিশ্বজিৎ। ভুক্তভোগীরা বলছেন, ইটভাটা রক্ষায় আশ্রয়ণ প্রকল্প নিয়ে আসেন নারায়ণচন্দ্র। সুইচ গেটের ওই পাশে যান, তাহলে দেখবেন যে 60 কিলোমিটার নদী আপনার ভরাট হয়ে গেছে। সেই নদীর ভিতরে 25টা ইটের ভাটা হয়েছে এবং 5টা সরকারি পরিকল্পনায় আশ্রয়ণ প্রকল্প হয়েছে। এটা কিভাবে হতে পারে? এটা তো একটা দুর্বৃত্ত চক্র ছাড়া, সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া লুটপাটে এটা হতে পারে না। ফলে এদিকে স্বপন ভট্টাচার্য, ওদিকে নারায়ণবাবু। ভবনের জলাবদ্ধতা জিইয়ে রাখতে ঘের মালিকদের চক্রান্তের অভিযোগ দীর্ঘদিনের। তাদের স্বার্থ রক্ষা করতে পানি সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সচিব কবির বিন আনোয়ার 2018 সালে ভবদহ অঞ্চলকে জলাভূমি ঘোষণা করেন বলে অভিযোগ স্থানীয়দের। টিআরএম বাতিল করে পানি নিষ্কাশনের জন্য নেওয়া হয় সেচ পাম্প প্রকল্প। আমাদের 27 টেবিলের পানি এই সেচ পাম্প দিয়ে যাওয়া সম্ভব না। এটা একটা ভেলকিবাজি। বড় বড় কর্তৃপক্ষ তারা লাভবান হয়। জলবদ্ধতার কারণে কিছু ঘের ব্যবসা করে, তারা পানি হলে তাদের ঘেরের ব্যবসা বাণিজ্য ভালো হয়। লোক দেখানো প্রকল্প হাতে নিয়ে বছরের পর বছর ভবদহে জলবদ্ধতা জিইয়ে রাখা হয়েছে লুটপাটের স্বার্থে। গেল 15 বছরে যার ফায়দা নিয়েছে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, পানি উন্নয়ন বোর্ড আর পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। হাতিয়ে নিয়েছে 1000 কোটি টাকারও বেশি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, মনিরামপুর, যশোর। এক সপ্তাহের মধ্যে 7 দফা দাবি বাস্তবায়ন না হলে 30 নভেম্বরে সারা দেশে সমাবেশ করবে ইজি বাইক সংগ্রাম পরিষদ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে এমন ঘোষণা দেয় রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান এবং ইজি বাইক সংগ্রাম পরিষদ। সমাবেশে নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করা, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করা, বিদ্যুৎ চুরি এবং অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন সহ 7 দফা দাবি জানান সংগঠনের নেতারা। এছাড়াও ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক এবং রিকশা সহ নিহত আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবিও করেন তারা। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শরীফুজ্জামান শরীফ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন 3 জন। শনিবার বিকেলে কাউন্সিলরের দ্বিতীয় অধিবেশনে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন 2 জন আর সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 4 জন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভোট প্রত্যক্ষ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে ঘোষণা করা হয় ফলাফল। কাউন্সিলের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জেলা বিএনপি নেতারা দলকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দলকে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন এবং আমরা যদি এই প্রক্রিয়া, আজকে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের নেতৃত্ব নির্বাচিত করেছি, সেই প্রক্রিয়া যদি অব্যাহত রাখতে পারে তাহলে অবশ্যই আমরা আমাদের দলকে আরো শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলতে পারবো। সারা দেশে তাপমাত্রা কমে শুরু হয়েছে শীতের আমেজ। ঘন কুয়াশার সঙ্গে জনপদে নেমেছে শীত। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায় ডিসেম্বরের শুরুতে রাজধানীতে পুরোপুরি শীত অনুভূত হবে, জেঁকে বসতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময়। দেশের বিভিন্ন স্থানে রাতভর ঝরতে থাকা ঘন কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। সে সঙ্গে হিমেল বাতাস। এরই মধ্যে জীবিকার তাগিদে ছুটছেন কর্মজীবী মানুষ। নওগাঁর বদলগাছিতে সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের পাদদেশ হওয়ায় দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ে আগভাগেই আসে শীত। এছাড়া বিভিন্ন জেলায় প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ, বাড়ছে কুয়াশার চাদর। এতে বিপাকে পড়েছেন অসহায় শ্রমজীবী, ছিন্নমূল ও দরিদ্র মানুষ। গরম কাপড়ের অভাবে শীত মোকাবেলায় হিমশিম খাচ্ছেন তারা। ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতেও ব্যাহত হচ্ছে যান চলাচল। উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষকরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আসাদুর রহমান জয়।
জয়, গতকাল তো সর্বনিম্ন তাপমাত্রা ছিল আমাদের দেশের নওগাঁর বদলগাছিতে। তো আজকে তাপমাত্রা এবং শ্রমজীবী ও দরিদ্র মানুষের ভোগান্তি সম্পর্কে জানতে চাই। আলিনা, গতকাল বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস 15.0 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে তাপমাত্রা নেমে গেলেও দিনের বেলা প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রাটা কমতে শুরু করছে বিকেল থেকে রাত পর্যন্ত তাপমাত্রা এবং কুয়াশা চাদরে ঢেকে যাচ্ছে পুরা জেলা। সকালে যারা মানে শ্রমজীবী মানুষ যারা কাজে আসবে তারা পড়ছে বিপাকে। অনেক ভোরবেলা সকাল 6টা-7টার ভিতরে গ্রাম থেকে মানুষ শহরে আসে। তো মানুষের শীতের কাপড় নেই, গরম কাপড়ের অভাবে তারা অনেকটা বেকায়দায় আছে আর কি। তো নওগাঁতে আমি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমানের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে গত বছর 65,000 গরম কাপড় সরকারিভাবে বরাদ্দ হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত আজ সকালে কথা হয়েছে আমার সঙ্গে, এখনো পর্যন্ত নওগাঁতে কোনো অসহায় দরিদ্র মানুষের জন্য কোনো গরম কাপড় বরাদ্দ এখনো পর্যন্ত আসে নাই। তো আমাদের নওগাঁ হচ্ছে কৃষি প্রধান এলাকা, এখানে প্রচুর পরিমাণ শীতকালীন শাকসবজি উৎপাদিত হয়। তো এই শাকসবজিগুলো কৃষকরা মাঠ থেকে সকাল 6টার মধ্যেই নওগাঁর পাইকারি বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। তো তারা বলেছেন যে তাদের শীতে খুব কষ্ট হচ্ছে, যদি সরকারিভাবে উদ্যোগ নেওয়া যায় এবং আগাম প্রস্তুতি নেওয়া যায় তাহলে হয়তো গরিব মানুষ, অসহায় দরিদ্র মানুষরা কিছুটা শীত থেকে লাঘব পাবে। তো সরকারের প্রতি নওগাঁর শ্রমজীবী, কৃষিজীবী মানুষ এবং দরিদ্র অসহায় মানুষরা দাবি জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ নওগাঁ কৃষি নির্ভর, শ্রমিক নির্ভর একটা জেলা, এখানে পর্যাপ্ত পরিমাণ শীত কাপড় দিয়ে তাদেরকে সহায়তা করার। তো এই ছিল রিনা আমার কাছে নওগাঁ থেকে সর্বশেষ। নওগাঁ থেকে জানছিলাম সেখানকার শীতের খবর। এবারে শীতের খবর জানতে যাচ্ছি দিনাজপুরে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফারুক, দিনাজপুরে শীত কেমন অনুভূত হচ্ছে এবং জনজীবনে এর প্রভাব কেমন পড়েছে? লিনা, আপনি যেমনটি বলেছেন যে দিনাজপুরে শীতের প্রভাব কেমন পড়েছে। দিনাজপুরে শীতের প্রভাব সবসময়ের জন্যই বেশি থাকে। আর আপনার সকাল 9টা থেকে কিন্তু সকাল 9টায় সূর্য উঠছে বেশ এই সপ্তাহখানেক থেকে। তবে আপনার বিকেল পর্যন্ত সূর্য থাকা অবস্থায় কিন্তু গরম অনুভূত হচ্ছে। আর এই আপনার বিকেলের পর থেকে অর্থাৎ সকাল পর্যন্ত কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে দিনাজপুর, এবং ঝিরিঝিরি বৃষ্টির মতো কিন্তু কুয়াশা পড়ছে। আর আপনি জেনে থাকবেন যে দিনাজপুর কিন্তু আপনার হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ার কারণে এখানে শীতের তীব্রতা খুব বেশি থাকে। আর আপনাকে একটি কথা বলে রাখি যে আমি সকালবেলা শিশু হাসপাতালে গিয়েছি, আপনার সদর হাসপাতালে গিয়েছি। এখানে কিন্তু শীতজনিত রোগের যারা আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ, তারা কিন্তু শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আর এখানকার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, আপনার দরিদ্র মানুষ রয়েছেন, তারা কিন্তু শীত কাপড়ের অভাবে কিন্তু সকালে কাজে যেতে পারছেন না। আপনি জেনে থাকবেন যে এখন কিন্তু আপনার আমন ধান কাটার মৌসুম। এই যে আপনার যারা শ্রমিক মানুষ রয়েছেন, তারা সকালে আপনার গরম কাপড়ের অভাবে কিন্তু কাজে যেতে পারছেন না। অর্থাৎ বেশি যখন দেরি করে কাজে যাচ্ছেন তখন কিন্তু লোকজন আর তাদেরকে নিচ্ছেন না। আর আপনার এ কারণে আমন ধান কাটার কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর আপনার শীতের শাকসবজি উঠা শুরু হয়েছে, তবে দাম খুব বেশি। আরেকটি কথা বলে রাখতে চাই যে ডিসেম্বর মাসে কিন্তু শীত এর তীব্রতা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। এতে করে খেটে খাওয়া মানুষ কষ্টের মধ্যে পড়বে। তা আমার কাছে এই ছিল দিনাজপুর থেকে শীতের সর্বশেষ সংবাদ। লিনা।
আজ শপথ নিচ্ছেন নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার। বেলা 1:30টায় নতুন ইসিকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠিত হবে। 21শে নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও 4 কমিশনারকেও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানী মিরপুরে একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ 7 জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার ভোরের দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে সকালে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন আব্দুল খলিল, রুমা আক্তার, আবদুল্লাহ, মোহাম্মদ ইসমত, স্বপ্না ও শাহজাহান। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন তাদের মধ্যে আব্দুল খলিলের 95% দগ্ধ, আবদুল্লাহর 38%, মোহাম্মদের 35% দগ্ধ হয়েছে। এই 3 জনকে ভর্তি করা হয়েছে, বাকি 4 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে আজও বিক্ষোভে নেমেছে অটোরিকশা চালকরা। সকালে মোহাম্মদপুর ও বসিলা এলাকার সড়কে মিছিল নিয়ে সড়ক অবরোধ করে চালকরা। পরে সেই সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। রাজধানীর সড়কে অটোরিকশা বন্ধের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করছেন রিকশা চালকরা। সড়ক অবরোধের কারণে বসিলা মোহাম্মদপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিস ও স্কুলগামীরা দুর্ভোগে পড়েন। এদিকে রাজধানী প্রেস ক্লাব এলাকায়ও বিক্ষোভ করছে অটোরিকশা চালকরা। দর্শক, যেমনটি বলছিলাম, অটোরিকশা চালকদের বিক্ষোভের খবর জানতে রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, অটোরিকশা চালকদের অবরোধের কি খবর আছে এই মুহূর্তে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের দাবিতে আজও রাজপথে নেমেছে চালকরা। সকাল 10টার দিকে আমি এখন যে জায়গাটি অবস্থান করছি মোহাম্মদপুরের 3 রাস্তার মোড়, সেখানে তারা আসে এবং এসে এই যে বিক্ষোভ করছেন এবং সড়কটি অবরোধ করে রাখা হয়েছে। কয়েকজনের সঙ্গে কথা বললাম যে আপনাদের এই যে দাবি দেওয়াগুলো তো দীর্ঘদিনের, কেন সরকারের সঙ্গে বা যেসব মহলের সাথে আপনারা যোগাযোগ করছেন, কেন তারা আপনাদের এই দাবিগুলো মেনে নিচ্ছে না? তাদের কয়েকটি কষ্টের কথার মধ্যে একটি হচ্ছে যে তাহলে কেন অটোরিকশা এগুলো বিক্রি করা হচ্ছে, কেন তাদের হাতে তুলে দেওয়া হলো? তারা কষ্ট করে এই সেগুলো চালাচ্ছেন, তাদের জীবিকা নির্বাহের একমাত্র এই ব্যবস্থার মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করছেন, তাহলে তারা কোথায় যাবেন? কয়েকদিন আগে তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানিয়েছেন যে হাইকোর্ট থেকে যে আদেশ দেওয়া হয়েছে যে সড়কে আর ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে পারবে না, সেটি তার প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এবং একটা নীতিমালা যদি করা হয় যে কিভাবে তারা কোন কোন সড়কগুলোতে যেতে পারবেন, কোথাও যেতে পারবেন না, বা তাদের লাইসেন্সের ব্যবস্থা যদি করা হয় তাও সুবিধা হয়। তারা বলছেন যে অবিলম্বে সরকার যাতে তাদের দাবিগুলো মেনে নেন। এবং আজকে যে রাজপথ অর্থাৎ তারা যে সড়ক অবরোধ করছেন, এই যে মোহাম্মদপুরের 3 রাস্তার যে মোড় সেটিই নয়, আমি খবর পেলাম যাত্রাবাড়িতেও তারা নেমেছে, উত্তরার দিকেও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তবে দাবি দেওয়াগুলো একটাই, যে যদি কোনো ইতিবাচক কোনো যদি সমাধানের পথ যদি সরকার থেকে তারা আশ্বাস না পান, তাহলে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, কোনোভাবেই এখান থেকে তারা সরবেন না। অর্থাৎ সকাল 10টা থেকে এই যে ব্যস্ততম যে একটি সড়কটি 3 রাস্তার মোড়, জানেন যে রাজধানীর প্রবেশ পথেও যদি মুখ বলি আমি, গাবতলী দিয়েও কিন্তু এদিক দিয়ে আসলে এই পথ দিয়ে কিন্তু যান চলাচলগুলো করে। তো 10টার পর 2 ঘন্টা হয়ে গেল এই রাস্তাটি বন্ধের কারণে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আর জনভোগান্তি তো হচ্ছেই, অনেকেই বাধ্য হয়ে পায়ে হেঁটেই তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন। তবে আমি সকাল থেকে এখানে আছি, তবে যেটি দেখলাম যে পুলিশের ভূমিকা খুব একটা ইতিবাচক না। ইতিবাচক বলতে আমি যেটি বলছি যে তাদের সঙ্গে যে আলোচনা করবে সেটি আমি আসলে দেখতে পাইনি। অর্থাৎ 2 ঘন্টা পর তারা এই মোড়টিতে এসছে এবং এখন তারা এখানে অবস্থান নিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। সব মিলে আন্দোলন যারা করছেন একটাই দাবি, তাদের ইতিবাচক যদি কোনো সমাধানের পথ তাদেরকে যদি আশ্বাস যদি তারা না পান, তাহলে তারা এই রাজপথ ছাড়বেন না, তাদের আন্দোলন চালিয়ে যাবেন। জানছিলাম অটোরিকশা চালকদের বিক্ষোভের খবর।
বগুড়ায় আলুর বীজ সংকট ও সারের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিরা। ইতিমধ্যে একাধিক প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তারা। আলু চাষিদের অভিযোগ, ডিলারদের কাছ থেকে বীজ সংগ্রহে নানা হয়রানির শিকার হচ্ছেন তারা। তবে বিএডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বীজ ও সারের ঘাটতি নেই। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে সংকট দেখা দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমদাদুল হকের ক্যামেরায় বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। চলছে মাঠ পরিচর্যা, চাষাবাদ। বগুড়ায় ব্যস্ত সময় পার করছেন আলু চাষিরা, কিন্তু তারা জিম্মি কিছু অসাধু ব্যবসায়ীর কাছে। অধিক দামে কিনতে হচ্ছে বীজ, সার। এতে ক্ষুব্ধ চাষিরা। তাদের অভিযোগ, তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট। বিগত বছরের তুলনায় এবার বিঘা প্রতি বেশি গুনতে হচ্ছে অন্তত 20,000 টাকা। এবার কিনছে 2800-3000, এবার কিনে লেগেছে 4000-5000। আপনার কাছে মনে করেন যে 500 বস্তা মাল আছে, ঠিক করতে যে আমার কাছে 50 বস্তা আছে বাবা, তাতে বস্তাকে 100 টাকা বেশি দেওয়া লাগবে। আমরা যে বীজ চাচ্ছি সেটা পাচ্ছি না, ব্রাকের বীজ চাচ্ছি পাচ্ছি না, আবার টাকা বেশি। আপনার আয় কেনা হচ্ছে আপনার 3000-3500 টাকার মতন 40 কেজি প্যাকেট কেনা হচ্ছে। এবার সে আলু 4500 থেকে 5000 টাকা। আলুর বীজ আসলে আগে 3000 টাকা, এখন চাচ্ছে 5000 টাকা, 4500 টাকা। এখন 40 কেজি বীজ পাওয়া যাচ্ছে না, বীজের সংকট দেখা দিচ্ছে। এ অবস্থায় কোনো কোনো ডিলার উধাও। ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তাদের বাসাতেও দেখা পায় না আলু চাষিরা। তবে ডিলারদের কারো কারো দাবি, কম বরাদ্দ অনুযায়ী সরকার নির্ধারিত মূল্যেই কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে বীজ। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন, বীজ ও সারের কোনো সংকট নেই। তাতে করে আমাদের বিএডিসির বীজ ডিলার, তারা সরকার নির্ধারিত বা বেসরকারি কোম্পানির যে নির্ধারিত বীজ, তাদের সেই মূল্যের অতিরিক্ত দামে তারা যেন বিক্রি করতে না পারে, এজন্যই কিন্তু আমাদের উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, প্রশাসন, ভোক্তা অধিকার, তারা কিন্তু সার্বক্ষণিক বাজার মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তারা কিন্তু মোবাইল কোর্টও পরিচালনা করছেন। সংকট রোধে কার্যত ব্যবস্থা না হওয়ায় মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছেন আলু চাষিরা। এনটিভি নিউজ ডেস্ক। গাজীপুরে বিদ্যুতায়িত হয়ে নিহত আইইউটি বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্রের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ভোররাতে মাহিনের লাশ নিয়ে রংপুর নগরীর জুম্মাপাড়ার বাড়িতে আসেন বাবা ব্যাংক কর্মকর্তা ইমতিয়াজুর রহমান ইমন। এ সময় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। আজ জোহরের নামাজের পর জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে অপর ছাত্র জুবায়ের রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারিপুরে কবরস্থানে সমাহিত করা হয়েছে। সকাল 10টায় তার নামাজে জানাজায় অংশ নেন সহপাঠী, বন্ধু, স্বজনসহ গ্রামের হাজার হাজার মানুষ। আরেক ছাত্র মোজাম্মেল হোসেন নাইমের মরদেহ ফেনীর নিজ গ্রামে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে নাইমের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার ফতেহপুর ভূঁইয়া বাড়িতে। রাজধানীর বিভিন্ন স্থানে আজও বিক্ষোভে নেমেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে অটোরিকশা বন্ধ প্রত্যাহার সহ 12 দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা। এছাড়া মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ কয়েকটি স্থানে বিক্ষোভে রাজধানীর যান চলাচল বিঘ্নিত হয়ে পড়ে, দুর্ভোগে পড়ে যাত্রীরা। নূর হোসেনকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, বসিলা, প্রেস ক্লাব, যাত্রাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নেয় অটোরিকশা চালকরা। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এ সময় অটোরিকশা বন্ধ না করা সহ 12 দফা দাবি বাস্তবায়নের দাবি জানায় অটোরিকশা শ্রমিকরা। দায়িত্বশীল অবস্থান থেকে আশ্বাস চাই, এই মামলা প্রত্যাহারে সরকার আপিল করবে। 2, এই গাড়ি চলাচলের যেই নীতিমালা প্রণয়ন দরকার, ড্রাইভিং লাইসেন্স দরকার, গাড়ির লাইসেন্স দরকার, রুট পারমিট দরকার, সেই রুট পারমিটের ব্যবস্থা করবে। আমরা শান্তিপূর্ণভাবে গাড়িটা চালাতে চাই এবং আমাদের একটা এরিয়া করে দেব, যাতে আমরা সেই এরিয়াতে চলাচল করতে পারি। আমরা এত গরিব মানুষ কি করে খামো, কিছু করার নাই, ঠিক আছে? হট করে বন্ধ হয়ে গেলে এটা তো চলে না। আমরা মনে করেন সমিতির লুন লইয়া
করছি। এদিকে মোহাম্মদপুর, বসিলা ও যাত্রাবাড়ি এলাকায়ও বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। বিক্ষোভ ও আন্দোলনে যানজটের সৃষ্টি হয় পুরো মোহাম্মদপুর ও মিরপুর সড়কে। আমরা এই কর্মসূচি চালিয়ে যাব আর আমাদেরকে রুট পারমিশন দিতে হবে, অবশ্যই লাইসেন্স দিতে হবে, যাতে আমরা চলতে পারি। আমরা কাজ করতে চাই, আমরা চুরি করতে চাই না। যাতে আমাদের একটা নীতিমালা দেওয়া হোক, একটা আইন করে দেওয়া হোক, আমাদের একটা নির্ধারিত এরিয়া দেওয়া হোক। অটোরিকশা চালকদের আন্দোলনে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। রাজধানী জুড়ে সৃষ্টি হয় অচলাবস্থা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীতে অটোরিকশা চালকদের বিক্ষোভের আরও খবর জানাতে যাচ্ছি মোহাম্মদপুরের সহকর্মী আপেল শাহরিয়ারের কাছে। আপেল, আপনি তো মোহাম্মদপুরে আছেন, সেখানে বিক্ষোভের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা এখনও রাজপথ ছাড়েননি। সুনির্দিষ্ট আশ্বাস না পেলে যানবাহন চলাচলের বিষয়ে রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। সকাল 10টা থেকে এই যে মোহাম্মদপুরে যে 3 রাস্তার মোড়, আমি যেখানে অবস্থান করছি, এখানে তারা জড়ো হয়েছেন, এসে বিক্ষোভ করছেন এবং যান চলাচল তখন থেকেই বন্ধ। সাধারণ মানুষও একটু ক্ষুব্ধ হয়ে আছেন। এখন দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকার কারণে যানগুলো চলাচল করতে পারছেন না। মানুষের চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললাম। তাদের যে অভিযোগ যে হঠাৎ করে এরকম মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে অটোরিকশা চালকদের উপর একটি চড়াও হচ্ছেন, এরকম তারা অভিযোগ করছেন। সুনির্দিষ্ট আশ্বাস তারা যেটি চাচ্ছেন যে তাহলে তাদের হাতে কেন এই সিএনজি অটোরিকশাগুলো তুলে দেওয়া হলো। তারা বলছেন যে আলাদাভাবে যে লাইসেন্সের দাবি তারা জানিয়েছেন, পাশাপাশি যে রুট পারমিট দেওয়া হয়, তারা কোন কোন জায়গাগুলোতে চলাচল করতে পারবেন সেগুলো যদি তাদেরকে বলা হয় তা সেভাবেও মেনে চলবেন। তবে হঠাৎ করে তাদের যে এই যে বন্ধ হয়ে করে দেওয়ার যে সিদ্ধান্ত, সেটি তারা মেনে নিতে চাচ্ছেন না। তারা বলছেন যে অবশ্যই সরকার সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। সাধারণ মানুষেরও দুই দিকেই ইতিবাচক নেতিবাচক কথাবার্তা বলছেন এই ইস্যুটি নিয়ে। তার কারণ এইসব অর্থাৎ 60 লাখ যে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা যেগুলো রয়েছে, যে কর্মসংস্থান যারা এগুলো নিয়ে চলাচল করছেন, জীবিকা নির্বাহ করছেন, তারা হঠাৎ করে কোথায় যাবেন, তাদের কর্মসংস্থানের বিকল্প কোনো ব্যবস্থা যদি করে না দেওয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যে রয়েছে। তবে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু আশ্বাস দিয়েছেন যে তারা বিষয়টি দেখবেন, তাদের কিভাবে একটি নীতিমালার মধ্যে নিয়ে আসা যায়, তাদের সুশৃঙ্খলভাবে তারা যাতে তাদের এই পেশাটাকে তারা। তবে সব মিলে বলে রাখি যে মানুষজন আসলে বিরক্ত। তারা বলছেন যে অবশ্যই যে ঘন্টার পর ঘন্টা জনদুর্ভোগ সৃষ্টি করে দাবি আদায়টি কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। অর্থাৎ আমাদের এই সংবাদে আমরা যেটি বলেছিলাম যে প্রেস ক্লাবেও যে আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, অর্থাৎ সেখান থেকে যখন কোনো ধরনের পরবর্তী যে কর্মসূচিগুলো যদি আসে তাদের এখান থেকে প্রত্যাহারের, সেটি আমরা জানাতে পারবো। তবে এখন পর্যন্ত তারা কতক্ষণ রাজপথে থাকবেন, তাদের পরবর্তী কর্মসূচি কি, এখনও তারা কোনো কিছু বলছেন না। তবে এখনও তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। জানছিলাম অটোরিকশা চালকদের বিক্ষোভের খবর। শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এবং 4 কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এএমএম নাসির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এছাড়াও 4 নির্বাচন কমিশনার, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। 21 নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। স্বৈরাচার থেকে গণতন্ত্রে ফিরতে এই সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ার তাগিদ দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি কথা বলেন। মাহিদুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সাথে নিয়ে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান তারা। পরে ডক্টর মঈন বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক নেই, তাই অহেতুক নির্বাচন দেয়া নিয়ে অহেতুক বিলম্ব করা উচিত হবে না অন্তর্বর্তীকালীন সরকারের। জরুরি সংস্কারগুলো শেষেই নির্বাচন দিতে হবে।
এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না, তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। হাইকোর্টে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। স্যার, শপথের পর সংস্কার কমিশন কাজ করছে, সেই পর্যায়ে আপনার কি কমিশনের সংস্কার কাজ শেষে না এই করবেন, নাকি আপনারা দেখবেন যে কি অবস্থা? দেখেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু এসেনশিয়াল সংস্কার তো লাগবে। ফর এক্সাম্পল একটু ধরেন, এখন নানা রকম কথা হচ্ছে, কেউ বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কেউ বলে যে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, আগের সিস্টেমে ইলেকশন। এটা যদি আপনার কনস্টিটিউশনে যদি এটা যদি ফয়সালা না হয়, আমরা ইলেকশনটা করবো কীভাবে? এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে, সুতরাং ভোটার লিস্ট করতে হবে। এবং মেবি দেয়ার উইল বি সাম রিফর্ম নিডেড হিয়ার অ্যান্ড দেয়ার। এখন কোথায় কোথায় রিফর্মের দরকার হবে, ইন্টারভেনশন দরকার হবে, সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ, যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য। তাদের পরামর্শ আসুক, আমরা দেখি যে কোনটা কোনটা গ্রহণযোগ্য হয়। এটা যেগুলো গ্রহণযোগ্য হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে আমাদের। আর দেখেন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট রিফর্ম কমিশন কাজ করছে। দে উইল অলসো হ্যাভ লট অফ সাজেশনস অ্যাবাউট দি কনস্টিটিউশন। ভাই, কনস্টিটিউশন ঠিক না করে I am a product, my team is a product of the constitution. এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয়, তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাতারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে, ইটস নট ফার অ্যাওয়ে, অতি অল্প সময়। আপনারা আশ্বস্ত থাকুন, ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি, and we are confident inshallah we will be able to deliver. আর এবারের মতো একটা সুযোগ আগে ছিল না, কি সুযোগ জানেন আপনারা? যে সুযোগটা হচ্ছে শুধু আমরা না, রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা 15-16 বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব। সুতরাং আমাদের তো এখন অসুবিধা নেই, তারাও জাতির কাছে ওয়াদাবদ্ধ। আজকে আর না, আমরা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নিহতের ঘটনায় জাহাঙ্গীরনগর শাটডাউন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের 53 ব্যাচের শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনে ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় রাচি নিহতের ঘটনায় দায়ী রিকশা চালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। একই সাথে এই ঘটনায় তাদের 11 দফা দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান শিক্ষার্থীরা। শাটডাউনে বিজনেস স্টাডিজ অনুষদ এবং 53 ব্যাচের সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। কারখানা রেখে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীদের প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে কর্মসংস্থানের বিষয়ে চেষ্টা করা হচ্ছে বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ভোলাতে যে গ্যাসটা পাওয়া গেছে ওটা কাজে লাগানোর চেষ্টা করছি, আর আরও গ্যাস বের করার বাপেক্সকে কাজে লাগিয়ে চেষ্টা করছি। আমরা যেই গ্যাস আমদানির কাজটাও আছে, কারখানাগুলোকে আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য। এতে কিন্তু যেটা ঘরে গ্যাসের সরবরাহ কমে আসবে, কারণ বাংলাদেশে তো গ্যাস অফুরন্ত আর নাই। দেশে প্রতিটি নাগরিকের ন্যূনতম আয় পাওয়ার অধিকার আছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রাজধানী একটি হোটেলে সিপিডি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তারা। বলেন, এই ন্যায্যতা সরকারকে নিশ্চিত করতে হবে। অন্যদিকে রাজনৈতিক নেতারা বলছেন দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা জরুরি। বাংলাদেশের প্রেক্ষাপটে দারিদ্র্য বিমোচনে আর্থিক সক্ষমতা একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করে সিপিডি। এজন্য নির্দিষ্ট কয়েকটি সূচকের মাধ্যমে প্রকৃত দরিদ্রদের জন্য সারা দেশে সর্বজনীন ন্যূনতম আয়
আয় নিশ্চিত করা দরকার। আগামী অর্থ বছরে দারিদ্র্য সমস্যা নিরসনে এই সমীক্ষা বাস্তবায়নের তাগিদ জানিয়েছে সিপিডি। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, কবে নাগাদ নির্বাচন হবে তার দিনক্ষণ এখনই বলা যাবে না, তবে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার শেষে এবং ভোটার তালিকা প্রণয়ন করে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে। দুপুরে সুপ্রিম কোর্টে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন। পরে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা নির্বাচন কমিশন সচিবালয়ে যান। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথমে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে অন্য 4 নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, মোহাম্মদ আব্দুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে শপথ পড়ান প্রধান বিচারপতি। শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাতারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক, আমাদের নিয়ত সহি। উই আর কনফিডেন্ট ইনশাআল্লাহ উই উইল বি এবল টু ডেলিভার। কবে নাগাদ নির্বাচন করা হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনা হবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সিইসি। অনেক বিতর্ক চলছে, আপনারাও দেখতে পারেন। দিনক্ষণ দিয়ে তো এখন বলা যাবে না, ওই দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নিই। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে, সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। পরে 4 কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান। সেখানেও সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নতুন নির্বাচন কমিশন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা। এতে বেশ কিছুক্ষণ স্থবির ছিল নগরীর বেশ কয়েকটি সড়ক। 2 ঘণ্টা ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে দাবি তুলে ধরেন তারা। দাবি মানার আশ্বাসে কর্মসূচি স্থগিত করে রিকশা শ্রমিক ইউনিয়ন। নূর হোসেনের রিপোর্ট। অটোরিকশা নীতিমালা প্রণয়ন, রিকশার লাইসেন্স প্রদান সহ 12 দফা বাস্তবায়নের দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এতে যোগ দেয় অটোরিকশা চালকেরা। মূল সড়কের বাইরে অলিগলিতে অটোরিকশা চালানোর অনুমতি চান তারা। দায়িত্বশীল অবস্থান থেকে আশ্বাস চাই, এই মামলা প্রত্যাহারে সরকার আপিল করবে। 2, এই গাড়ি চলাচলের যেই নীতিমালা প্রণয়ন দরকার, ড্রাইভিং লাইসেন্স দরকার, গাড়ির লাইসেন্স দরকার, রুট পারমিট দরকার, সেই রুট পারমিটের ব্যবস্থা করবে। আমরা শান্তিপূর্ণভাবে গাড়িটা চালাতে চাই এবং আমাদের একটা এরিয়া করে দেব যাতে আমরা সেই এরিয়ার ভিতরে চলাচল করতে পারি। আমরা এত গরিব মানুষ কি করে খামো, কিছু করার নাই, ঠিক আছে? হট করে বন্ধ হয়ে গেলে এটা তো চলে না। আমরা মনে করেন সমিতির লুন লইয়া করছি। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেয়া হলে কর্মসূচি স্থগিত করে শ্রমিক ইউনিয়ন। 2 মাসের মধ্যে সব অটো চালককে লাইসেন্স প্রদানের দাবি তাদের। আমাদেরকে রুট পারমিশন দিতে হবে, অবশ্যই লাইসেন্স দিতে হবে। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মধ্যে আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হবে। এছাড়া ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, বছিলা, যাত্রাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকেরা। এতে মোহাম্মদপুর মিরপুর সড়ক, প্রেস ক্লাব, পল্টন, সচিবালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। রাজধানী জুড়ে সৃষ্টি হয় অচলাবস্থা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাঁচি নিহতের ঘটনায় শিক্ষার্থীদের দেওয়া 11 দফা দাবির বেশিরভাগ আগামী 2 দিনের মধ্যে বাস্তবায়নের আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরতরা। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়ে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে নতুন প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় রাঁচি নিহতের ঘটনায় দায়ী রিকশা চালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পরে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা তাদের দাবি নিয়ে আলোচনা করেন। আগামী 2 দিনের মধ্যে বেশিরভাগ বাস্তবায়ন করা হবে প্রশাসনের এমন আশ্বাসে আজকের কর্মসূচি প্রত্যাহার করে তারা। এদিকে 7 দিনের কর্মসূচির অংশ হিসেবে আজও বিজনেস স্টাডিজ অনুষদ এবং 53 ব্যাচের সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের গোলাগুলি হয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে কেএনএফের 3 জন সদস্যের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, সকালে রুমা উপজেলার অদূরে জঙ্গলে কেএনএফের একটি গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় সেনাবাহিনীর সদস্যরা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ হলে অস্ত্রধারীরা পিছু হটে। পরে আস্তানা থেকে অস্ত্রধারীদের ব্যবহৃত অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। বন্দুকযুদ্ধে কেএনএফের অস্ত্রধারী 3 জন সদস্য নিহত হয়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আশুলিয়ার তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের 12 বছর পূর্তি আজ। সেদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 111 জন শ্রমিক। সকালে সাভারের ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিতপুর এলাকায় পুড়ে যাওয়া তাজরিন গার্মেন্টসের সামনে বিক্ষোভ মিছিল বের করেন নিহত শ্রমিকদের পরিবার এবং আহতরা। তাজরিন গার্মেন্টস মূল ফটক বন্ধ থাকলে গেট খুলে ভেতরে প্রবেশ করেন তারা। পরে সেখানে অস্থায়ী বেদিতে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠন এবং শিল্প পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় তারা তাজরিন গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেনের বিচারের দাবি জানান। ভবদহ যেন দুর্নীতিবাজ এক শ্রেণীর জনপ্রতিনিধি এবং আমলার জন্য সোনার ডিম পাড়া হাঁস। মানুষের দুর্ভোগকে পুঁজি করে এই চক্রটি হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা, যে কারণে প্রকল্পের পর প্রকল্প হাতে নেওয়া হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। যশোরের দুঃখ হয়ে থাকছে ভবদহ। ভবদহের জলাবদ্ধতা নিয়ে ইমরুল আহসানের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখবেন শেষ পর্বটি। সাথে ছিলেন খুলনার আবু তৈয়ব এবং যশোরের সাইফুল ইসলাম সজল। ছবি তুলেছেন জামাল হোসেন। এক সময়ের ভরা নদী হরি এখন জীর্ণ শীর্ণ, সংকুচিত হতে হতে পরিণত হয়েছে নালায়। অথচ নদী খননের নামে বরাদ্দ আসে প্রতি বছরই। ভবদহের জলাবদ্ধতার মতো ফুলে ফেপে ওঠে প্রভাবশালীদের পকেট। তবে পানি কমে না ভবদহের, মানুষের দুর্ভোগ থেকে যায় আগের জায়গায়। নদী খনন ও জলাবদ্ধতা নিরসনের নাম করে গত 8-10 বছরেই বরাদ্দ ছিল কয়েক হাজার কোটি টাকা। কাজ হয়নি সিকি শতাংশেরও। বাকি সব টাকাই লুটে নেয় যশোর 5 আসনের সাবেক এমপি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ঠিকাদার প্রতিষ্ঠান, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। 80 সাল থেকে যে প্রকল্প নেওয়া হয়েছে, এই প্রকল্প জনগণের মত নিয়ে করা হয়নি। এই যে কারণে পানি উন্নয়ন বোর্ড এখানে এইটাকে জিয়ে রেখে টাকা হরিলুট করেছে, লুটপাট করেছে। এই পানিবন্দীকে পুঁজি করে একটি মহল সরকারি পর্যায় থেকে বিভিন্ন সময় বিভিন্ন বরাদ্দ এনেছে এবং সেটা সঠিকভাবে তারা কাজ করেনি, তাদের পকেটস্থ করেছে। মূলত এই ভবদহের কোনো উন্নয়ন হয় নাই। আমি চাই যে যারা এই লুটপাট করেছে বিগত দিনে হাজার হাজার কোটি টাকা, এই লুটপাট যারা করেছে তাদের বিচার হোক। 10 লাখ মানুষের ভাগ্য নিয়ে 9-6 এখানেই শেষ নয়। যে নদী খনন করার কথা ছিল সেখানেই গড়ে তোলা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। খুলনার ডুমুরিয়ায় নদীর সীমানার ভিতরেই তৈরি করা হয়েছে একাধিক আশ্রয়ণ প্রকল্প। এছাড়া নদীর জায়গা দখল করে 20টির ওপর ইটভাটা স্থাপন করেছে প্রভাবশালী এক চক্র। এলাকাবাসীর অভিযোগ, ইটভাটা নিয়ন্ত্রণ করে খুলনা 5 আসনের সাবেক এমপি বিগত সরকারের ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ও তার ছেলে বিশ্বজিৎ। ভুক্তভোগীরা বলছেন, ইটভাটা রক্ষায় আশ্রয়ণ প্রকল্প নিয়ে আসেন নারায়ণচন্দ্র। সুইচ গেটের ওই পাশে যান,
তাহলে দেখবেন যে 60 কিলোমিটার নদী আপনার ভরাট হয়ে গেছে। সেই নদীর ভিতরে 25টা ইটের ভাটা হয়েছে এবং 5টা সরকারি পরিকল্পনায় আশ্রয়ণ প্রকল্প হয়েছে। এটা কিভাবে হতে পারে? এটা তো একটা দুর্বৃত্ত চক্র ছাড়া, সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া লুটপাটে এটা হতে পারে না। ফলে এদিকে স্বপন ভট্টাচার্য, ওদিকে নারায়ণবাবু। ভবনের জলাবদ্ধতা জিইয়ে রাখতে ঘের মালিকদের চক্রান্তের অভিযোগ দীর্ঘদিনের। তাদের স্বার্থ রক্ষা করতেই পানি সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সচিব কবির বিন আনোয়ার 2018 সালে ভবদহ অঞ্চলকে জলাভূমি ঘোষণা করেন বলে অভিযোগ স্থানীয়দের। টিআরএম বাতিল করে পানি নিষ্কাশনের জন্য নেওয়া হয় সেচ পাম্প প্রকল্প। আমাদের 27 টেবিলের পানি এই সেচ পাম্প দিয়ে যাওয়া সম্ভব না। এটা একটা ভেলকিবাজি। বড় বড় কর্তৃপক্ষ তারা লাভবান হয়, জলবদ্ধতার কারণে কিছু ঘের ব্যবসা করে, তারা পানি হলে তাদের ঘেরের ব্যবসা বাণিজ্য ভালো হয়। লোক দেখানো প্রকল্প হাতে নিয়ে বছরের পর বছর ভবদহে জলবদ্ধতা জিইয়ে রাখা হয়েছে লুটপাটের স্বার্থে। গেল 15 বছরে যার ফায়দা নিয়েছে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, পানি উন্নয়ন বোর্ড আর পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। হাতিয়ে নিয়েছে 1000 কোটি টাকারও বেশি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, মনিরামপুর, যশোর। বগুড়ার শেরপুরে আলুর বীজ সংকট এবং সারের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিরা ইতোমধ্যে একাধিক প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তারা। আলু চাষিদের অভিযোগ, ডিলারদের কাছ থেকে বীজ সংগ্রহে নানা হয়রানির শিকার হচ্ছেন তারা। তবে বিএডিসি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বীজ ও সারের ঘাটতি নেই। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে সংকট দেখা দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমদাদুল হকের ক্যামেরায় বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। উৎপাদনের দিক থেকে ঘাটতি না থাকার পরও বাজারে অস্থিরতার কারণে দীর্ঘদিন ধরে নিত্যপণ্যটির দাম ঊর্ধ্বমুখী। এর প্রভাব পড়েছে আলু বীজের দামেও। দেশে আলু উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা বগুড়া। এখানকার শেরপুরে চলছে মাঠ পরিচর্যা, চাষাবাদ। ব্যস্ত সময় পার করছেন আলু চাষিরা, কিন্তু তারা জিম্মি কিছু অসাধু ব্যবসায়ীর কাছে। অধিক দামে কিনতে হচ্ছে বীজ, সার। এতে ক্ষুব্ধ চাষিরা। তাদের অভিযোগ, তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট। বিগত বছরের তুলনায় এবার বিঘা প্রতি বেশি গুনতে হচ্ছে অন্তত 20,000 টাকা। গতবার কিনছে 2800-3000, এবার কিনা লেগেছে 4000-5000। আপনার কাছে মনে করেন যে 500 বস্তা মাল আছে, ঠিক করতে যে আমার কাছে 50 বস্তা আছে বাবা, তাতে বস্তাকে 100 টাকা বেশি দেওয়া লেগেছে। আমরা যে বীজ চাচ্ছি সেটা পাচ্ছি না, ব্রাকের বীজ চাচ্ছি পাচ্ছি না, আবার টাকা বেশি। আপনার কেনা হচ্ছে আপনার 3000-3500 টাকার মতন 40 কেজি প্যাকেট কেনা হচ্ছে। এইবার সে আলু 4500 থেকে 5000 টাকা। আলুর বীজ আসলো আগে 3000 টাকা, এখন চাচ্ছে 5000 টাকা, 4500 টাকা। এখন 40 কেজি বীজ পাওয়া যাচ্ছে না, বীজের সংকট দেখা দিচ্ছে। এ অবস্থায় কোনো কোনো ডিলার উধাও। ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তাদের বাসাতেও দেখা পায় না আলু চাষিরা। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন, বীজ ও সারের কোনো সংকট নেই। আমাদের বিএডিসির বীজ ডিলার, তারা সরকার নির্ধারিত বা বেসরকারি কোম্পানির যে নির্ধারিত বীজ, তাদের সেই মূল্যের অতিরিক্ত দামে তারা যেন বিক্রি করতে না পারে, এজন্যই কিন্তু আমাদের উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, প্রশাসন, ভোক্তা অধিকার, তারা কিন্তু সার্বক্ষণিক বাজার মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তারা কিন্তু মোবাইল কোর্টও পরিচালনা করছেন। সংকট রোধে কার্যত ব্যবস্থা না হওয়ায় মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছেন আলু চাষিরা। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে চাকুরিতে পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংক সহ 3টি ব্যাংকের কর্মচারীরা মৈজারহাট সড়ক অবরোধ করে। এই সময় বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কক্সবাজার সড়কে যান চলাচল। আন্দোলনকারীরা জানান, কর্মীদের কোনো ধরনের আগাম নোটিশ না দিয়ে বিনা কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এর প্রতিবাদ করার পাশাপাশি মানবিক আবেদন জানিয়ে সকাল থেকে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেছে তারা। এক পর্যায়ে পুলিশকে 2 ঘণ্টা পর অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
নাটোরের স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মারপিটের শিকার সাবেক ছাত্রলীগ নেতা উজ্জ্বল কুমার মণ্ডলের পরিবারের সাথে দেখা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুপুরে রিজভী আহমেদ নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে যান। সেখানে মারপিটের শিকার বনপাড়া পৌর ছাত্রলীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জ্বলের পরিবারের সাথে কথা বলেন এবং বিএনপির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। রিজভী বলেন, কেউ যদি অপরাধী হয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রজনন মৌসুমে ইলিশ না ধরার মডেল সৃষ্টির পর এবারে দেশব্যাপী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন করেছেন বিশিষ্ট গবেষক এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আবেদ হোসেন। দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের মিলনায়তনে সাংবাদিকদের মাঝে তিনি তার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন তুলে ধরেন। এটি দেশব্যাপী বাস্তবায়ন করা গেলে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সফল হবেন বলেও মনে করেন তিনি। তার এই উদ্ভাবন মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানোর পর সেটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নওগাঁর পত্নীতলায় এসএসসি পরীক্ষার্থী মোস্তাফিজুর রহমান হত্যা মামলায় আসামিদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে আন্দোলন করে ছাত্র জনতা। সকালে পত্নীতলা উপজেলার মধইল বাজারে জড়ো হয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। বলেন, মধইল বিএল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মোস্তাফিজুর রহমানকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়। নিখোঁজের 8 দিন পর 14 নভেম্বর গ্রামের পাশের একটি ধান খেতে খণ্ড খণ্ড মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পত্নীতলা থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের স্বজনেরা। কিন্তু আসামিরা গ্রেফতার না হওয়ায় বিক্ষুব্ধ জনতা নওগাঁ সাপাহার আঞ্চলিক সড়কে অবরোধ করে। পরে পুলিশকে আশ্বাস দিলে আন্দোলন তুলে নেয় ছাত্র জনতা। পুলিশ প্রধানের নির্দেশনা সত্ত্বেও সাভারে মিথ্যা মামলায় নিরীহ মানুষদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে মামলা বাণিজ্যে গভীর উদ্বেগ জানিয়ে হেফাজত বলেছে, এমন অবস্থা চলতে থাকলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ঢাকা জেলা উত্তর হেফাজতের নায়েবে আমির হাফেজ মাওলানা নূর মোহাম্মদকে হয়রানিমূলক মামলায় গ্রেফতারের অপচেষ্টার প্রতিবাদে উপজেলা প্রশাসন এবং জেলা পুলিশ কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান শেষে একথা বলেন হেফাজত নেতারা। সম্প্রতি হেফাজতের ঢাকা জেলা উত্তরের নায়েবে আমির হাফেজ মাওলানা নূর মোহাম্মদকে সাভার মডেল থানা এবং আদাবর থানায় দায়ের করা 2টি মামলায় আসামি করা হয়। কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় দুস্থ এবং অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে বেসরকারি একটি উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলার হারবাং উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক রাশেদ মোহাম্মদ আল জিয়াবি। পরে 800 পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, কবে নাগাদ নির্বাচন হবে তার দিনক্ষণ এখনই বলা যাবে না। সংস্কার এবং ভোটার তালিকা প্রণয়ন করে নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর তারা। সুপ্রিম কোর্টের শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবনে যান। হাসান জাভেদের রিপোর্ট। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে অন্য 4 নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, মোহাম্মদ আব্দুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে শপথ পড়ান প্রধান বিচারপতি। শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাতারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। আমাদের নিয়ত সহি, and we are confident inshallah we will be able to deliver. কবে নাগাদ নির্বাচন করা হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনা হবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সিইসি। অনেক বিতর্ক চলছে, আপনারাও দেখতে পারেন দিনক্ষণ দিয়ে তো এখন বলা যাবে না। ওই দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু
কিছু কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নিই। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। পরে 4 কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান। সেখানেও সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নতুন নির্বাচন কমিশন। আমাদের তো কোনো রকমের কোনো চাপ নেই সরকারের তরফ থেকে। আমাদের তো আমরা বুঝতেছি যে আমাদেরকে ফ্রিডম দেওয়া আছে, আমরা আমাদের কলিগদেরকে নিয়ে যা করার করব। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নবগঠিত নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের দাবি পূরণে সক্ষম হবে বলে আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। আর স্বৈরশাসন থেকে গণতন্ত্রে ফিরতে দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার তাগিদ দিলেন ডক্টর মঈন খান। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে একথা বলেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সাথে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। এ সময় রোহিঙ্গা ইস্যু এবং ব্যবসা বাণিজ্য সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাদের। পরে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন নবগঠিত নির্বাচন কমিশন প্রসঙ্গে। সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ কি, কবে নির্বাচন হবে। দেশি বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে। তো আজকের শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো স্টেপ, ভালো মেসেজ যাবে। তবে শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে, তো সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনের জন্য। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে ডক্টর মঈন খান বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত দেশে নির্বাচন দিতে হবে। এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না, তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির 31 দফা বাস্তবায়ন হলে দেশে প্রকৃত সংস্কার হবে। 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি, সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন, যার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান এবং যেটি আজকে জনগণের 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা। বিএনপি শুধু নিজের কথা বলে তা না, বিএনপি রাষ্ট্রের কথা বলে, আগামী দিনের কথা বলে এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এ সময় তিনি বলেন দেশের শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এতে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচলে স্থবিরতার সৃষ্টি হয়। আর আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নূর হোসেনের রিপোর্ট। অটোরিকশা নীতিমালা প্রণয়ন, রিকশার লাইসেন্স প্রদান সহ 12 দফা বাস্তবায়নের দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এতে যোগ দেয় অটোরিকশা চালকেরা। মূল সড়কের বাইরে অলিগলিতে অটোরিকশা চালানোর অনুমতি চান তারা। আমাদেরকে রুট পারমিশন দিতে হবে, অবশ্যই লাইসেন্স দিতে হবে। আমরা তো গরিব মানুষ, কি করে খামো, কিছু করার নাই, ঠিক আছে। ফট করে বন্ধ হয়ে গেলে এটা তো চলে না। আমরা মনে করেন সমিতি লুন লইয়া করছি, আমরা শান্তিপূর্ণভাবে গাড়িটা চালাতে চাই এবং আমাদের একটা এরিয়া করে দেব যাতে আমরা সেই এরিয়ার ভিতরে চলাচল করতে পারি। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেয়া হলে কর্মসূচি স্থগিত করে শ্রমিক ইউনিয়ন। 2 মাসের মধ্যে সব অটো চালককে লাইসেন্স প্রদানের দাবি তাদের। সরকারের 2টি উদ্যোগের কারণে আমরা আমাদের আন্দোলনটি স্থগিত করেছি এবং আমাদের কাছে এই 2টি উদ্যোগে মনে হয়েছে সরকার এই শ্রমিকদের চলাচল এবং গাড়ি চলাচলের জন্য যেই সীমাবদ্ধতা দাঁড়িয়েছে এটি নিরসনে আন্তরিকভাবেই উদ্যোগ গ্রহণ করেছে। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে
ওই নির্দেশনার মধ্যে আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হবে। এছাড়া ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, বছিলা, যাত্রাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকেরা। এতে মোহাম্মদপুর মিরপুর সড়ক, প্রেস ক্লাব, পল্টন, সচিবালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। রাজধানী জুড়ে সৃষ্টি হয় অচলাবস্থা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। 43 থেকে 47তম বিসিএস এর মাধ্যমে ক্যাডার ও নন ক্যাডার পদে 18,149 জনকে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এছাড়া উপসচিব, যুগ্ম সচিব পদে পদায়ন ও ডিসি নিয়োগে ফিট লিস্ট প্রস্তুতের কাজ দ্রুত শুরু হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। 43তম বিসিএসে 2163 জনকে ক্যাডার এবং 642 জনকে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে ফলাফল প্রকাশ করা হয় 2023 সালের 26 ডিসেম্বর। তাদের বিষয়ে অধিকতর পুলিশি তদন্ত করছে অন্তর্বর্তী সরকার, যা এ মাসেই শেষ হবে বলে সংবাদ সম্মেলনে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। 44তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আবারও মৌখিক পরীক্ষা, 45তমতে লিখিত পরীক্ষার খাতা তৃতীয় আরেকজনকে দিয়ে মূল্যায়ন ও 46তম বিসিএসের যতজন প্রিলিতে পাশ করেছে তার দ্বিগুণ সংখ্যককে লিখিত পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। আর 47তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হবে শীঘ্রই। সব মিলিয়ে দ্রুতই ক্যাডার ও নন ক্যাডার পদে 18,149 জনকে নিয়োগ দিতে চায় সরকার। আমরা ইমিডিয়েট বিসিএসে 18,149কে নিয়োগ দিতে পারবো। দীর্ঘদিন ধরে টু বি ফ্র্যাঙ্ক নিয়োগ বন্ধ। অনেকগুলো নিয়োগ আপনি পুলিশে দেখেছেন যে একবারে বাতিল। সেই জায়গাটায় যদি ভ্যাকুয়াম না হয়, 5.5 লাখ পোস্ট খালি আছে। তার মধ্যে অন্তত বিসিএসে যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি, সবাই তো হবে না এটা জানেনি, তারপরে স্কোপটা করা হচ্ছে। এছাড়া 15 বছর ধরে বঞ্চিত থাকা যারা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন তাদের অনেককে অবসরের আগে গ্রেড 1 পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বলেন, দ্রুতই উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি এবং আবারও ডিসি নিয়োগে ফিট লিস্ট তৈরির কাজ শুরু হবে। ডিএস টু জয়েন্ট সেক্রেটারি, এই প্রমোশনটা আপনারা শর্টলি শুরু হবে। জয়েন্ট সেক্রেটারি টু এডিশনাল সেক্রেটারি, এটা একটা। আরেকটা হলো নতুন ডিসি ফিট লিস্ট, এই কাজটা শুরু হবে। বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে, এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড 1 দিয়ে বিদায়। আয়কর বিবরণীর মতো সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেবও 31 আগস্টের মধ্যে জমা দিতে পারবেন বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান সচিব। আমরাও এখন বাড়ানোর চিন্তা করতেছি। সর্বশেষ ডিসি নিয়োগে কোনো অনিয়ম হয়নি, যা উপদেষ্টা কমিটির প্রতিবেদনে উঠে এসেছে বলেও জানান জনপ্রশাসন সচিব। এটা মোখলেসুর রহমান তাদের টার্গেট ছিল না, তাদের টার্গেট ছিল জনপ্রশাসন সচিব। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের শ্রম অধিকার উন্নয়ন, ন্যায্য মজুরি এবং শ্রমিক সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 11 দফা কর্মপরিকল্পনা সামনে রেখে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের বাজারে হারানো জিএসপি সুবিধা ফিরে পাবার জন্য এই কর্মপরিকল্পনা পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এনটিভির হেড অফ নিউজ জহিরুল আলমের সাথে একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের শ্রম বিষয়ক অগ্রাধিকারগুলো নিয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রড্রিগেজ এবং শ্রম দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশা নিয়ে ঢাকায় এসেছেন উচ্চ পর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দল। শ্রম অধিকার উন্নয়নের মাধ্যমে কিভাবে লাভবান হতে পারে উভয় দেশ, এনটিভির একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে সেসব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের অংশ হিসেবে বাংলাদেশে এসেছি। আমাদের সঙ্গে আছেন বেসরকারি খাতের নেতৃবৃন্দ, আমেরিকান ব্র্যান্ডের প্রতিনিধিরা, গার্মেন্টস শ্রমিক অধিকার ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞরা। আমাদের লক্ষ্য হলো দেখানো যে মার্কিন সরকার, বেসরকারি খাত ও শ্রম সংগঠনগুলো একসঙ্গে কাজ করছে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের অধিকার রক্ষা ও মান উন্নয়নে। বাংলাদেশের রপ্তানিমুখী খাতে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দিয়েছে একগুচ্ছ
সুপারিশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক স্পেশাল রিপ্রেজেন্টেটিভ কেলি ফে রড্রিগেজ এবং শ্রম দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি জানান, 2013 সালে স্থগিত হয়ে যাওয়া বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি ফিরে পেতে শ্রম আইনে সংস্কার এবং ন্যায্য শ্রম পরিবেশ তৈরি করা খুবই জরুরি। মার্কিন বেসরকারি খাত শ্রমিক অধিকার স্বীকার করে। আমরা এই প্রতিনিধি দলে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করেছি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈঠকের জন্য নয়। আমরা তাদের কাছ থেকে ন্যায্য মূল্য প্রদান, আইন মেনে চলা এবং শ্রমিক সংগঠনের অধিকার সম্মান রক্ষার প্রতিশ্রুতি নিশ্চিত করতে চাই। মার্কিন বাণিজ্য নীতিতে শ্রমিক অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে শ্রমিকদের সংগঠনের অধিকার, সংগঠনের স্বাধীনতা এবং সরবরাহ চেইনে ন্যায্য মূল্য নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। এই মানগুলো বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে অর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা, সংগঠন করার অধিকার এবং কর্মস্থলের পরিবেশ উন্নত করার মাধ্যমে টেকসই বাণিজ্য নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রতিনিধিরা। তারা মনে করেন ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে সহিংসতা বা হয়রানি রোধে কার্যকর আইন প্রয়োগ শ্রম পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। মার্কিন সরকার 11 দফা শ্রমিক কর্ম পরিকল্পনা প্রস্তাব করেছে, যা বাংলাদেশ শ্রম সংস্কারের মাধ্যমে জিএসপি পুনরুদ্ধার করতে পারে। এটি অনুমোদিত হলে বাংলাদেশ আইএলও, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করতে পারবে। পরিকল্পনার প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নযোগ্য ও কার্যকর। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ যে কোনো বাণিজ্য চুক্তিতে শক্তিশালী শ্রম সুরক্ষা থাকবেই, এ বিষয়ে আমাদের দুই দলেরই ঐক্যমত রয়েছে। শ্রমিক সংগঠনের স্বাধীনতা ও শ্রম অধিকার মানদণ্ড অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রমিকদের অধিকার সুরক্ষায় প্রতিটি উদ্যোগ শুধু বাংলাদেশের ভাবমূর্তি নয়, বাণিজ্য সম্পর্ক উন্নত করবে। শ্রমিক, শিল্প আর উন্নয়নের এই সমন্বিত প্রয়াসই আগামী দিনের পথনির্দেশ করবে বলে মনে করেন এই দুই মার্কিন কর্মকর্তা। আর সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং শ্রমিক মালিক সকল পক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্যই তাদের এই সফর। জহিরুল আলম, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজের নেতৃত্বে একটি দল। পরে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, শ্রমিকদের পুরোপুরি ট্রেড ইউনিয়ন করার অধিকার সহ শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া 11 দফার বাস্তবায়ন হলে সে দেশের বাজারে জিএসপি ফেরত পাওয়া সহজ হবে। এছাড়া বৈঠকে শ্রমিকদের অধিকারকে আরও যুগোপযোগী করা এবং 11 দফা কর্মসূচি কত দ্রুত বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা হয়। শ্রম অস্থিরতা নিয়ে কোনো আলোচনা হয়নি এবং ইউরোপে যেমন শুল্ক ছাড়া পণ্য রপ্তানি করা যায়, যুক্তরাষ্ট্রের কাছেও সেই সুবিধা চাওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। তবে বৈঠকে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি মেলেনি বলে জানান তিনি। ভবদাহ যেন দুর্নীতিবাজ এক শ্রেণীর জনপ্রতিনিধি এবং আমলার জন্য সোনার ডিম পাড়া হাঁস। মানুষের দুর্ভোগকে পুঁজি করে এই চক্রটি হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা, যেই কারণে প্রকল্পের পর প্রকল্প হাতে নেওয়া হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। যশোরের দুঃখ হয়ে থাকছে ভবদাহ। ভবদহের জলাবদ্ধতা নিয়ে ইমরুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। সাথে ছিলেন খুলনার আবু তৈয়াব এবং যশোরের সাইফুল ইসলাম সজল। ছবি তুলেছেন জামাল হোসেন। এক সময়ের ভরা নদী হরি এখন জীর্ণ শীর্ণ, সংকুচিত হতে হতে পরিণত হয়েছে নালায়। অথচ নদী খননের নামে বরাদ্দ আসে প্রতি বছরই। ভবদহের জলাবদ্ধতার মতো ফুলে ফেপে ওঠে প্রভাবশালীদের পকেট। তবে পানি কমে না ভবদহের, মানুষের দুর্ভোগ থেকে যায় আগের জায়গায়। নদী খনন ও জলাবদ্ধতা নিরসনের নাম করে গত 8-10 বছরই বরাদ্দ ছিল কয়েক হাজার কোটি টাকা। কাজ হয়নি সিকি শতাংশেরও। বাকি সব টাকাই লুটে নেয় যশোর 5 আসনের সাবেক এমপি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ঠিকাদার প্রতিষ্ঠান, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। 80 সাল থেকে যে প্রকল্প নেওয়া হয়েছে, এই প্রকল্প জনগণের মত নিয়ে করা হয়নি। এই যে কারণে পানি উন্নয়ন বোর্ড এখানে এইটাকে জিয়ে রেখে টাকা হরিলুট করেছে, লুটপাট করেছে। এই পানিবন্দীকে পুঁজি করে একটি মহল
সরকারি পর্যায় থেকে বিভিন্ন সময় বিভিন্ন বরাদ্দ এনেছে এবং সেটা সঠিকভাবে তারা কাজ করেনি, তাদের পকেটস্থ করেছে। মূলত এই ভবদহর কোনো উন্নয়ন হয় নাই। আমি চাই যে যারা এই লুটপাট করেছে বিগত দিনে হাজার হাজার কোটি টাকা, এই লুটপাট যারা করেছে তাদের বিচার হোক। 10 লাখ মানুষের ভাগ্য নিয়ে 9/6 এখানেই শেষ নয়। যে নদী খনন করার কথা ছিল সেখানেই গড়ে তোলা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। খুলনার ডুমুরিয়ায় নদীর সীমানার ভিতরেই তৈরি করা হয়েছে একাধিক আশ্রয়ণ প্রকল্প। এছাড়া নদীর জায়গা দখল করে 20টির ওপর ইটভাটা স্থাপন করেছে প্রভাবশালী এক চক্র। এলাকাবাসীর অভিযোগ, ইটভাটা নিয়ন্ত্রণ করে খুলনা 5 আসনের সাবেক এমপি, বিগত সরকারের ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ও তার ছেলে বিশ্বজিৎ। ভুক্তভোগীরা বলছেন, ইটভাটা রক্ষায় আশ্রয়ণ প্রকল্প নিয়ে আসেন নারায়ণচন্দ্র। সুইচ গেটের ওই পাশে যান, তাহলে দেখবেন যে 60 কিলোমিটার নদী আপনার ভরাট হয়ে গেছে। সেই নদীর ভিতরে 25টা ইটের ভাটা হয়েছে এবং 5টা সরকারি পরিকল্পনায় আশ্রয়ণ প্রকল্প হয়েছে। এটা কিভাবে হতে পারে? এটা তো একটা দুর্বৃত্ত চক্র ছাড়া, সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া লুটপাটে এটা হতে পারে না। ফলে এদিকে স্বপন ভট্টাচার্য, ওদিকে নারায়ণবাবু। ভবদহের জলাবদ্ধতা জিইয়ে রাখতে ঘের মালিকদের চক্রান্তের অভিযোগ দীর্ঘদিনের। তাদের স্বার্থ রক্ষা করতেই পানি সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সচিব কবির বিন আনোয়ার 2018 সালে ভবদহ অঞ্চলকে জলাভূমি ঘোষণা করেন বলে অভিযোগ স্থানীয়দের। টিআরএম বাতিল করে পানি নিষ্কাশনের জন্য নেওয়া হয় সেচ পাম্প প্রকল্প। আমাদের 27 টেবিলের পানি এই সেচ পাম্প দিয়ে যাওয়া সম্ভব না। এটা একটা ভেলকিবাজি। বড় বড় কর্তৃপক্ষ তারা লাভবান হয়, জলবদ্ধতার কারণে কিছু ঘের এর ব্যবসা করে, তারা পানি হলে তাদের ঘেরের ব্যবসা বাণিজ্য ভালো হয়। লোক দেখানো প্রকল্প হাতে নিয়ে বছরের পর বছর ভবদহের জলবদ্ধতা জিইয়ে রাখা হয়েছে লুটপাটের স্বার্থে। গেল 15 বছরে যার ফায়দা নিয়েছে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, পানি উন্নয়ন বোর্ড আর পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকারও বেশি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, মনিরামপুর, যশোর। কারখানা রেখে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীদের প্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মাসের পর মাস বেতন না দেওয়ায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে, আর এ কারণেই কারখানাগুলো বন্ধ হয়েছে বলে মন্তব্য করেন শিল্প উপদেষ্টা। একই অনুষ্ঠানে শিল্প ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কর কাঠামো এবং ট্রেড লাইসেন্স নবায়ন নিয়ে সমস্যার কথা জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদিলুর রহমান জানান, প্রয়োজনে গ্যাস আমদানি করে কারখানাগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।